ওকে, আমরা ডুলাং প্যাটিটে বেশ কিছু সীমাবদ্ধতা ত্রুটি বিচ্যুতি দেখলাম। তো সেই ডুলাং প্যাটিটের সীমাবদ্ধতা বা ত্রুটি বিচ্যুতিগুলো দূর করার জন্য আসলেন বিজ্ঞানী আইনস্টাইন, এবং তিনি ডুলাং প্যাটিটের এই সীমাবদ্ধতা বা ত্রুটি বিচ্যুতিগুলো দূর করে যে সমীকরণ দিলেন তার নাম হলো কঠিন পদার্থের তাপধারণ ক্ষমতা সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ বা আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব। ঠিক আছে, প্রশ্ন এইভাবে আসবে যে কঠিন পদার্থের তাপধারণ ক্ষমতা সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ উপপাদন করো, অথবা আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব উপপাদন করো, অথবা বলবে আইনস্টাইন কিভাবে ডুলাং প্যাটিটের সীমাবদ্ধতা বা বিচ্যুতিগুলো দূর করেন, অথবা এভাবেও থাকতে পারে যে কঠিন পদার্থের তাপধারণ ক্ষমতা সম্পর্কিত আইনস্টাইন তত্ত্বের সফলতা এবং ব্যর্থতাগুলো লেখো। তো আমরা যখন আইনস্টাইন থিওরিটা উপপাদন করব না, তখন ওখানে একটা সমীকরণ পাবো, সেই সমীকরণ অনুসারে আমরা সফলতা এবং ব্যর্থতাগুলো আলোচনা করতে পারবো। ঠিক আছে, এই জন্য আমি এটাকে অনুসিদ্ধান্ত হিসেবে লিখেছি, মানে আমরা আইনস্টাইন ইকুয়েশনটাকে মডিফাই করে এই অনুসিদ্ধান্তটা পাবো। আচ্ছা, এইভাবেও আসতে পারে এই অনুসিদ্ধান্তটা, মানে এইভাবে প্রশ্ন না দিয়ে এইভাবেও দিতে পারে যে উচ্চ এবং নিম্ন তাপমাত্রায় কঠিন পদার্থের তাপধারণ ক্ষমতা সম্পর্কিত আইনস্টাইন সমীকরণের ফলাফল ব্যাখ্যা করো। মানে এই যে আইনস্টাইন সমীকরণটা আমরা পাচ্ছি, এই সমীকরণটাকে আমাদের উচ্চ তাপমাত্রা আর নিম্ন তাপমাত্রায় ব্যাখ্যা করতে হবে। এই অনুসিদ্ধান্তটাই কিন্তু এইটা। ঠিক আছে, মানে এই যে আইনস্টাইন তত্ত্বের সফলতাটাই কিন্তু উচ্চ আর নিম্ন তাপমাত্রা ব্যাখ্যা। যখন আমরা উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রায় আইনস্টাইনের এই ইকুয়েশনটার ফলাফল ব্যাখ্যা করতে পারবো, তখনই আমরা সেখান থেকে সফলতা লিখতে পারবো। এই স্টেপগুলোই আমরা সফলতাতে লিখে দিতে পারবো। ঠিক আছে, সফলতা এবং ব্যর্থতা হিসেবে। তার মানে আমরা এখান থেকে প্রশ্ন কতভাবে আসে একটু ভালো করে দেখে নিবা। ঠিক আছে, কারণ এক্সামে কিন্তু শুধু যে তোমার কোয়ান্টাম কঠিন পদার্থের তাপধারণ ক্ষমতা রিলেটেড আইনস্টাইন সমীকরণ উপপাদন করো এই কথা বলে ছেড়ে দিবে এরকম কিন্তু না। যদি প্রশ্নকে একটু মডিফাই করার চেষ্টা করে, তখন বলবে যে না, এইভাবে না, তোমরা কি করবা, তোমরা উচ্চ এবং নিম্ন তাপমাত্রার জন্য আইনস্টাইন সমীকরণের ফলাফল এক্সপ্লেন করো, অথবা আইনস্টাইন সমীকরণের সফলতাগুলো লেখো। তখন কিন্তু তোমাদেরকে কি করবা, তখন হঠাৎ করে তোমাদের তো মনে থাকবে না, তাই না? তোমরা তো এগুলো না জানলে তো ওখানে লিখতে পারবো না। সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের আসলে সবগুলো শিখে রাখতে হবে। তো চলো দেখি আমরা কিভাবে আইনস্টাইন ডুলাং প্যাটিট বা ক্লাসিক্যাল ত্রুটি দূর করলো। বলছে ক্লাসিক্যাল বা সনাতনী বা ডুলাং প্যাটিট তত্ত্বের দুর্বলতা দূর করার জন্য বিজ্ঞানী আইনস্টাইন 1907 সালে কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে কঠিন পদার্থের তাপধারণ ক্ষমতার ক্ষেত্রে যে সমীকরণ প্রতিষ্ঠা করেন সেটাই হলো তাপধারণ ক্ষমতা সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ। তার মানে ওই যে ডুলাং প্যাটিট যে থিওরিটা দিয়েছিল ক্লাসিক্যাল বা সনাতনী থিওরি, সেই ডুলাং প্যাটিট থিওরির দুর্বলতাকে দূর করার জন্য আসলেন কে, বিজ্ঞানী আইনস্টাইন। কত সালে আসলেন? 1907 সালে। কি ব্যবহার করলেন? কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করলেন। করে কি করলেন? তাপধারণ ক্ষমতা সম্পর্কিত একটা নতুন সমীকরণ দিলেন, যা তাপধারণ ক্ষমতা রিলেটেড আইনস্টাইন সমীকরণ নামে পরিচিত। ঠিক আছে, তো আইনস্টাইন এখানে বেশ কিছু স্বীকার্য ব্যবহার করছেন। দেখো সেই স্বীকার্যগুলো কি কি। আইনস্টাইনের মতে কঠিন পদার্থের সকল পরমাণু এক একটা স্বাধীন গোলকের মতো আচরণ করে। গোলক না কিন্তু, এটা দোলক। দোলক মানে কি, এগুলো সর্বদা কম্পিত হয়, দুলতে থাকে। তো আইনস্টাইন বলছে যে কঠিন পদার্থের সকল পরমাণু এক একটা স্বাধীন দোলকের মতো আচরণ করে, এবং দোলকের সেই কম্পাঙ্কটার মান হচ্ছে নিউ। ঠিক আছে, এখানে প্রতিটা দোলকে একই কম্পাঙ্কে কম্পিত হয়, সেটার মান হচ্ছে নিউ। এরপর 2 নম্বর স্বীকার্য তিনি বলছেন, আইনস্টাইন প্লাঙ্কের কোয়ান্টাম থিওরির উপর ভিত্তি করে 2 নম্বর স্বীকার্যটা এইভাবে বলছে যে প্রতিটা ফ্রিডম সংখ্যার জন্য দোলকের গড় শক্তি h নিউ বাই এক্সপোনেনশিয়াল h নিউ বাই kt মাইনাস 1। এটাকে তুমি এভাবে বলতে পারো e⁻h নিউ বাই kt মাইনাস 1, অথবা এক্সপোনেনশিয়াল h নিউ বাই kt মাইনাস 1। এটা হচ্ছে কি প্রতিটা ফ্রিডম সংখ্যার জন্য দোলকের গড় শক্তি। এটাকে তুমি ইউ বার দিয়েও প্রকাশ করতে পারো, অথবা এপসাইলন বার দিয়েও প্রকাশ করতে পারো, যে কোনো একটা লিখবা। আমি 2টা লিখেছি বোঝার জন্য আর কি। তো এই ইউ বার বা যে এপসাইলন বার, এই গড় শক্তির সূত্রটা কি, h নিউ বাই এক্সপোনেনশিয়াল h নিউ বাই kt মাইনাস 1। ঠিক আছে, এটা 2 নম্বর স্বীকার্য। 3 নম্বর স্বীকার্য আইনস্টাইন বলছে যে যেহেতু প্রতিটা দোলকের কম্পনে 3টা ফ্রিডম সংখ্যা থাকে, সেহেতু প্রতিটা পরমাণুর মোট শক্তি হবে 3 ইউ বার। বলছে এরকম প্রতিটা দোলকে 3টা করে ফ্রিডম সংখ্যা, 3টা করে ফ্রিডম সংখ্যা কি বোঝো? 3টা করে ফ্রিডম সংখ্যা মানে প্রতিটা দোলক এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর কম্পিত হতে পারে। তাহলে প্রত্যেকের অবশ্যই 3টা করে স্বাতন্ত্র্য মাত্রা বা ফ্রিডম সংখ্যা থাকবে, তাই না?
সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে প্রতিটা দোলকের কম্পনে 3টা করে ফ্রিডম সংখ্যা থাকে, সেহেতু প্রতিটা পরমাণুর মোট শক্তি হবে ইউ বারের জায়গায় 3 ইউ বার, কারণ ফ্রিডম সংখ্যা 3টা করে থাকে। আবার যেহেতু 1 মোল কঠিন পদার্থের মধ্যে n সংখ্যক পরমাণু থাকে, তাহলে 1 মোল পদার্থের মোট শক্তি কি হবে? ইউ ইকুয়াল টু 3n ইউ বার। ঠিক আছে, মানে 1 মোল পদার্থের মধ্যে যদি n সংখ্যক পরমাণু থাকে, তাহলে এমনি তো আমরা দেখতে পাচ্ছি পরমাণুর মোট শক্তি 3 ইউ বার। আবার যদি তার ভিতরে n সংখ্যক থাকে তাহলে কি হবে? n 3 ইউ বার মানে 3n ইউ বার। তো গড় শক্তিকে আমরা ইউ বার দিয়ে যদি প্রকাশ করি, মোট শক্তিকে আমাদের ইউ দিয়ে প্রকাশ করতে হবে। গড় শক্তিকে যদি এপসাইলন বার দিয়ে প্রকাশ করো, মোট শক্তিকে ই দিয়ে প্রকাশ করবা। ঠিক আছে, এখন দেখো এই ইউ বারের মান তো আমরা এখানেই পেয়েছি, এই মানটাকে এখানে সেট করে দাও, দিয়েই ইকুয়েশনটাকে 1 নম্বর ধরে নাও। ঠিক আছে, আমরা আইনস্টাইন সমীকরণ ব্যবহার করেছি, মানে আইনস্টাইন ইকুয়েশন ব্যবহার করার এই 3টা স্বীকার্য আমাদেরকে মনে রাখতেই হবে। আইনস্টাইন এই 3টা স্বীকার্যের উপর ভিত্তি করে তাপধারণ ক্ষমতা রিলেটেড সমীকরণটা দিয়েছিল। এখন আমাদের প্রতিপাদন শেষ, কিন্তু জাস্ট একটা ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। বলতে পারো কি ফর্মুলা? জাস্ট এই কঠিন পদার্থের তাপধারণ ক্ষমতার যে ফর্মুলা আছে না, কঠিন পদার্থের তাপধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপের একটা ফর্মুলা, যেটা আমরা শুরুতেই দেখাইছিলাম, সেই ফর্মুলাটা আমরা এখন ইউজ করব। ঠিক আছে, মানে নির্দিষ্ট আয়তনে মোলার তাপধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপ আমরা জানি সিভি ইকুয়াল টু ডি ইউ বাই ডিটি ভি। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব 1 নম্বর সমীকরণে। তো 1 নম্বর সমীকরণের ইউ এর জায়গায় এই মানটা বসিয়ে দাও, এই যে জাস্ট ইউ এর জায়গায়। এখানে কিন্তু এই সূত্রটার, এই সমীকরণটার অর্থ কি বলো তো? এই সমীকরণটার অর্থ হচ্ছে তাপমাত্রার সাপেক্ষে শক্তি ইউকে ব্যবকলন। তাহলে এই যে তাপমাত্রার সাপেক্ষে মানে ডি ডি টি অফ ইউ, ইউ এর মানে এইটা, তো লিখে দাও এটা। ওকে, এখন এইটাকে কিভাবে ব্যবকলন করবা, ডিফারেন্সিয়েট করবা? দেখো, প্রথমে আমরা 3NH নিউ এই রাশিটা সম্পূর্ণ ভ্যারিয়েবল বা চলক নয়, এটা হচ্ছে কনস্ট্যান্ট রাশি, এই জন্য এদেরকে আমরা ডিফারেন্সিয়েটের বাম পাশে নিয়ে আসবো, ওদেরকে ব্যবকলন করা যায় না। তারপর আমরা ডিফারেন্সিয়েট চিহ্নটা রাখবো, এরপর এখান থেকে এটা এখানে আনা, এখানে 1 থাকে 1কে রেখে দিলাম, নিচে যেটা যেভাবে থাকে সেভাবেই রাখলাম। ঠিক আছে, নেক্সট লাইনে আমরা কি করছি দেখো, জাস্ট এই e⁻h নিউ বাই কেটি মাইনাস 1কে আমরা নিচে রাখতে চাচ্ছি না, আমরা এটাকে উপরে আনতে চাচ্ছি। তার জন্য কি করতে হবে? এটা তো এইভাবে আছে, ব্র্যাকেট আকারে আছে না, এটা ব্র্যাকেট আকারে যদি আসে তো এটা উপরে গিয়ে এর যে পাওয়ার উপরে কিছু নেই, মানে কি এর পাওয়ার সাথে 1 আছে, তো যখন এই রাশিটা আমরা উপরে নিব তখন ওই পাওয়ারটা -1 হয়ে যাবে। দেখো তো এইগুলো তোমরা আগে থেকে শিখে এসছো কিন্তু এই রিলেটেড ব্যাখ্যাগুলো। যেমন আমরা যদি 2/5কে আমি যদি 2/x-কে এই x-কে যদি উপরে নিতে চাই, হচ্ছে না, 1/x²। এখন এই x² যদি আমরা উপরে নিতে চাই, তো আমরা কীভাবে লিখি? x ইনভার্স 2 এইভাবে লিখি না? তারপর ধরো 1/5² 5² যদি আমরা উপরে নিতে চাই কীভাবে লিখি? 5 ইনভার্স 2, মানে জাস্ট পাওয়ারের চিহ্নটা চেঞ্জ করে দেয়, তাই তো? তো এখানেও কিন্তু সেরকমই সিস্টেম অ্যাপ্লাই করা হচ্ছে, যে এই রাশিটাকে যখন আমরা উপরে নিচ্ছি, এর পাওয়ার ছিল +1, সেটাকে আমরা -1 করে দিচ্ছি, আর কোনো চেঞ্জ নেই। ডান সাইডের যে চিত্রটা দেখছো, এই চিত্রটা আমরা পরে এক্সপ্লেন করবো, এটাকে আপাতত স্টপ করে দাও। আচ্ছা, এরপর দেখো ডিফারেন্সিয়েটটা আমরা কিভাবে করি, এটা আমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে। তোমাদের বই গাইডে কিন্তু ডিফারেন্সিয়েট দেওয়া থাকবে না, এখান থেকে তোমাদের ভালোভাবে এটাকে বুঝে নিতে হবে। দেখো, আমরা ডিফারেন্সিয়েট করব কাকে? এই রাশিটাকে, তাই তো? তো এই রাশিটাকে ডিফারেন্সিয়েট করার আগে আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে, যে ddx অফ xn মানে x পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে হয় nx পাওয়ার n-1। তাহলে আমরা যদি এই রাশিটাকে x ধরি আর এই পাওয়ারটাকে যদি আমরা n ধরি, তাহলে দেখো তো সেই xn এর সূত্র আসে না, nx n-1। তো n এর মান কত? -1, আর x এর মান কত? এই রাশিটা। তাহলে -1 এর মাইনাসকে তুমি রেখে দাও, 1 আর লাগে না। এই জন্য আমি দেখো -1 থেকে, মানে এই n অংশ হিসেবে যেহেতু আমরা -1কে ধরছি, আমি এই -1 বা মাইনাসকে আমি এখানে রেখে দিলাম। এবার কি লাগবে? x অংশটা লাগবে। x কোনটা বলো তো? এই রাশিটাকে কিন্তু x ধরেছি, তাহলে ওই যে x অংশ লিখে দিলাম। এবার কি লাগবে? x এর পাওয়ার হিসেবে n-1 লাগবে। তো n হচ্ছে -1, আবার সূত্রে আছে n এর মান কিন্তু -1 এখানে অলরেডি হচ্ছে, এছাড়াও সূত্রে -1 আছে, মানে কি -1 টোটালি যোগ করলে হয় -2। বোঝা গেছে? এরপর দেখো, এই রাশিটা যেহেতু x, এই রাশির কিন্তু ব্যবকলন এখনো হয়নি। ব্যবকলন হয়েছে শুধু পাওয়ারে ব্যবকলনটা হয়েছে। এই যে পাওয়ারটা বেড়ে ব্যবকলনের মাধ্যমে পাওয়ারটা শুধু বেড়েছে, কিন্তু এই x রাশিটার এখনো ব্যবকলন হয়নি। এইবার আমরা
আরও এক ধাপ এগোবো, মানে এবার এক্স রাশিটাকে আলাদা ব্যবকলন করব। কিভাবে দেখো, 1কে কনস্ট্যান্ট, তাহলে তো একে ব্যবকলন করলে 0 হয়ে যায়, দরকার নাই, বাদ দিয়ে দাও। তাহলে এই রাশিটাকে কিন্তু ব্যবকলন করা যাবে, ঠিক আছে। একে ব্যবকলন করলে কি হবে দেখো, এই যে এই এক্সকে ব্যবকলন করলে এই যে এই রাশিটা প্রথমে হবে, পরবর্তীবার কি হবে, পরবর্তীবার এই যে অংশটাকে চেঞ্জ হবে। আমি এইখানে একটা সূত্র অ্যাপ্লাই করেছি, সেই সূত্রটা কি জানো? দেখো আমি আসলে এখানে যে সূত্রটা নিয়েছি সেটা একটু লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। ডিডি এক্স অফ ইএক্স এর সূত্রটা হচ্ছে ইএক্স, ঠিক আছে। এটা একটু মনে রেখো যে ইএক্সকে ডিফারেন্সিয়েট করলে ইএক্সই হয়। তো দেখো তো এই রাশিটা ইএক্স এর ফর্মুলা আসে না, এটা হলো ই, এটা হলো এক্স, ঠিক আছে। এই অংশটা হচ্ছে এক্স, তাহলে ইএক্সকে ডিফারেন্সিয়েট করলে ইএক্সই হয়। কিন্তু এখানে একটা কথা আছে, এই এক্স অংশটাকে আবারও একবার ডিফারেন্সিয়েট করতে হবে। যতক্ষণ এক্সকে আমরা ভাঙিয়ে অন্য কিছুতে রূপান্তর করতে না পারি ততক্ষণ সেই এক্স চলকটাকে আমাদের ডিফারেন্সিয়েট করেই যেতে হবে। তাহলে এইবার ই এক্স মানে কি, এই এক্স অংশটাকে আমরা আরও একবার ব্যবকলন করব। তো এইচ নিউ বাই কেটি বা এক্স অংশটাকে আমরা কিভাবে ব্যবকলন করি একটু দেখো। ডিডি এক্স অফ এইচ নিউ বাই কেটি, ঠিক আছে। এটাকে আমাদের ব্যবকলন করতে হবে। কিভাবে করব দেখো, ডিডি এক্স অফ এই এইচ নিউ কে তিনটাই কিন্তু চলক, এদেরকে ব্যবকলন করা যায় না, যায় না। তাহলে ওদেরকে আমরা একটু ব্যবকলনের আগে নিয়ে আসবো। ব্যবকলন করা যাবে 1/t-কে, 1/t-কে, এই যে 1/t-কে, এই অংশটাকে আমাদের ব্যবকলন করা যাবে। তাহলে এইচ নিউ বাই কে ডিডি এক্স অফ, আচ্ছা 1/t, টিকে যদি আমরা উপরে নিতে চাই তাহলে টি ইনভার্স 1 হয়ে যাবে না, টির উপরে পাওয়ার আছে +1, উপরে গিয়ে -1 হয়ে যাবে। ওকে, এবার দেখো এইচ নিউ বাই কে টি ইনভার্স 1কে কীভাবে ব্যবকলন করবা, ওই যে সূত্র ডিডি এক্স অফ এক্স এন ইকুয়াল টু এন এক্স পাওয়ার n-1, ঠিক আছে। এই সূত্রটা অ্যাপ্লাই করবা। তাহলে এই টিকে ধরে নাও কি, টিকে ধরে নাও এক্স আর -1কে ধরে নাও এন। তাহলে এক্স এন এর সূত্র পড়ছে এন এক্স n-1, এন কি -1, তাহলে -1x nx মানে -1t পাওয়ার n-1, -1 এই অংশটা n আর এই সূত্রে -1। ওকে ওকে, নেক্সট লাইন। এখানে মাইনাস যেভাবে ছিল রেখে দাও, টি যেভাবে ছিল রেখে দাও, ওপরে -1 ঘাত হয়ে যাবে -2, ঠিক আছে। এবার এই মাইনাসকে বাম পাশে আনো, টি ইনভার্স 2 হয়েছে, এখানে হয়েছেটা কি টি ইনভার্স 2, তাই তো। তো আমরা টি ইনভার্স 2কে কী করবো বলো তো, এইচ নিউ বাই কে। আচ্ছা টি ইনভার্স 2কে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে টি স্কোয়ার হয়ে যায় না, ইনভার্স 2 নিচে এসে +2 হয়ে যায়, -2 নিচে এসে +2 হয়ে যাবে, ঘাতটা শুধু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। নিচে এসে হয়ে গেল টি ইনভার্স 2 থেকে টি স্কোয়ার, আর এই মাইনাসকে এই বাম পাশে রাখলাম। তাহলে ওভারঅল আমরা ডিফারেন্সিয়েট করে করলাম -এইচ নিউ বাই কেটি স্কোয়ার। দেখো তো এটাকে আমরা লিখেছি কিনা, এই যে -এইচ নিউ বাই কেটি স্কোয়ার। তাহলে ডিফারেন্সিয়েটটা বোঝা গেছে তো, জাস্ট এই অংশ এক্স অংশটাকে আমরা আরও একবার ডিফারেন্সিয়েট করে এই অংশটা পেলাম। এবার দেখো এই মাইনাস আর এই শুরুতে মাইনাস, দুইটা মাইনাস কিন্তু আউট হয়ে যায়, মাইনাসে প্লাস হয়ে যায়, ঠিক আছে। গুণ করে মাইনাসে প্লাস হয়ে যায়। ওকে, তাহলে এখানে যে রাশিগুলো থাকে একটু ভালো করে খেয়াল করবা। 3nH নিউ, এই এইচ নিউকে আমরা কিভাবে লিখছি দেখো, এই এইচ নিউ আর এই একটা এইচ নিউ, তাহলে এই এইচ নিউ আর এই এইচ নিউ কী হয়ে যায়, এইচ নিউ হোল স্কোয়ার হয়ে যায়। আবার নিচে আছে কেটি স্কোয়ার, তা আমরা কেটিকে হোল স্কোয়ার হিসেবে লিখলাম। তো টিকে হোল স্কোয়ার করলে তো টি স্কোয়ার হয়, স্বাভাবিক কথা, কিন্তু এখানে তো আছে অনলি কে, কিন্তু আমরা তো এখানে কে হোল স্কোয়ার করেছি, মানে কে স্কোয়ার হয়ে গেছে, একটাকে বাড়িয়ে নিয়েছি, তাহলে কমাবো কী করে, উপরে ভাগ দিয়ে দাও কে, ঠিক আছে। ওই কেটাকে তুমি এইখানে লিখে দাও, তাহলে কে আর কে স্কোয়ার কাটাকাটি করে সেই কেই থাকে। ওকে, আচ্ছা এইবার এই রাশিটা ই এক্সপোনেনশিয়াল এইচ নিউ বাই কেটিকে উপরেই রেখে দাও। রাখার পরে কি করবা, এই চলকটাকে এই রাশিটাকে এবার নিচে নিয়ে আসো। তাহলে এর এই যে ঘাত -2 আছে না, সেটা নিচে এসে ঘাত +2 হয়ে যাবে। বোঝা গেছে, খুব সিম্পল কিন্তু। আচ্ছা এবার দেখো এই এন কেটা কে বলো তো, আমরা জানি বোল্টজম্যান ধ্রুবক কে ইকুয়াল টু R/N। এটা তো সবার এই সূত্রটা মুখস্থ করবা বা জেনে রাখবা যে বোল্টজম্যান ধ্রুবকের সূত্র হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বাই অ্যাভোগাড্রো সংখ্যা, মানে R/N। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না R ইকুয়াল টু এন কে, তাহলে এন কে ইকুয়াল টু আমরা আর লিখতে পারি। এই জন্য দেখো এন কে এর জায়গায় জাস্ট আরটা লিখেছি, এটা যেভাবে ছিল সেভাবে আছে, এটাও যেভাবে ছিল সেভাবে আছে। এই সমীকরণটাই হচ্ছে কঠিন পদার্থের তাপধারণ ক্ষমতা সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ। হয়ে গেল প্রতিপাদন, ঠিক আছে। তো প্রতিপাদন তো তোমরা খুবই সহজভাবে, মানে আমার মনে হয় এখানে কোনো জটিলতা নেই, খুবই সহজ। কিন্তু শুধু প্রতিপাদন শিখলেই হবে না, সেই সাথে আমাদের এই সমীকরণটাকে একটু মডিফাই করা শিখতে হবে।
মানে এই সমীকরণের সফলতা কি ব্যর্থতা কি এগুলো একটু জানতে হবে। দেখো আমরা যদি আইনস্টাইন থিওরির সফলতা জানতে চাই তাহলে আমাদের এই সফলতা জানার জন্য আইনস্টাইন থিওরিকে একবার হায়ার টেম্পারেচারে এক্সপ্লেন করতে হবে আর একবার লোয়ার টেম্পারেচারে এক্সপ্লেন করে দেখতে হবে যে কী ফলাফল দেয়। ঠিক আছে, তো হায়ার টেম্পারেচারে যখন আমরা আইনস্টাইন থিওরিকে মডিফাই করব, তো হায়ার টেম্পারেচার মানে কি, তাপমাত্রা অবশ্যই বেশি থাকবে। তা আমরা আইনস্টাইন থিওরিতে আইনস্টাইন সমীকরণে যেটা দেখতে পাচ্ছি এইচ নিউ বাই কেটি রাশিটা বারবার আছে। ঠিক আছে, এই যে এইচ নিউ বাই কেটি, তো আমরা বলতে পারি না উচ্চ তাপমাত্রায় কেটি মাস গ্রেটার দ্যান এইচ নিউ। আমরা শুধু কি করব, এই দুইটার ভিতরে কমপ্লেন করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে যেহেতু উচ্চ তাপমাত্রার কথা বলছে, তো আমরা ধরে নিলাম উচ্চ তাপমাত্রায় অবশ্যই কেটি এইচ নিউ এর থেকে অনেক বড় হবে, তাহলে কেটি মাস গ্রেটার দ্যান এইচ নিউ। তো কেটি যদি এইচ নিউ এর থেকে বড় হয়, এইচ নিউ বাই কেটি অবশ্যই 1 থেকে ছোট হবে। কেন বলো তো? আচ্ছা, যদি 5 3 থেকে বড় হয়, 5 যদি 3 থেকে অনেক বড় হয়, তাহলে কি 3/5 1 থেকে অনেক ছোট হবে না? কথাটা তো এরকমই নাকি? 5 যদি 3 থেকে অনেক বড় হয় তাহলে তো 3/5 অবশ্যই 1 থেকে অনেক ছোট হবে। ভাগ করে দেখো 1 থেকে অনেক ছোট হচ্ছে। এইটাই কিন্তু আমরা লেখানে লিখেছি যে কেটি যদি এইচ নিউ থেকে অনেক বড় হয়, তার মানে এইচ নিউ বাই কেটি 1 থেকে অনেক ছোট হবে। কেটিটা যখন নিচে চলে আসছে তার মানে এটা 1 এর মান থেকে ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, হর বড় মানে কি? হর বড় মানে তার মান ছোট, আবার হর ছোট মানে তার মান বড়। আচ্ছা, এখন আমরা কি করব, জাস্ট আমরা এই এইচ নিউ বাই কেটি এর ফলাফল জানার জন্যই কিন্তু এগুলো করছি। আমরা যখনই এই এক্সপোনেনশিয়াল এইচ নিউ বাই কেটি এর মান জানতে পারবো, তখনই 2 নম্বর সমীকরণে সেই মানটা বসাই দিলে আমরা উচ্চ তাপমাত্রায় সমীকরণটা পেয়ে যাব। তো দেখো আমরা এইচ নিউ বাই কেটি তো পেলাম মাস লেস দ্যান 1। এখন আমাদের টার্গেট কি? এক্সপোনেনশিয়াল এইচ নিউ বাই কেটি এর মান বের করা। তো আমরা এক্সপোনেনশিয়াল এইচ নিউ বাই কেটি ইকুয়াল টু লিখলাম 1 প্লাস এইচ নিউ বাই কেটি প্লাস এইচ নিউ বাই কেটি হোল স্কয়ার প্লাস ডট ডট ডট। এখন বলতে পারো এই ইকুয়েশনটা কোথা থেকে আসলো? এই সমীকরণটা একটু মনে রাখবা, এই সূত্রটা আমরা দ্বিপদী সূত্রে পড়েছিলাম, দ্বিপদী সমীকরণে হায়ার ম্যাথে আছে এটা, তোমাদের ক্যালকুলাসেও ছিল যে এক্সপোনেনশিয়াল এক্স এর সূত্র 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, এভাবে চলতে থাকে। তো 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 গুণ 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণ 1। ঠিক আছে, ফ্যাক্টোরিয়ালটা উঠে জাস্ট গুণ দিতে হয়। আচ্ছা, তো এক্স বাই 1 গুণ 1 মানে তো 1ই হয়। তো 1কে আমরা লিখিনি, আমরা ডিরেক্টলি এখানে লিখতে পারি অনলি, এই যে এইভাবে লিখতে পারি যে 1 প্লাস এক্স, এইখানে এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণ 1 অর্থাৎ 2 প্লাস ডট 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 ডট। ঠিক আছে, ওকে। তাহলে এইখানে দেখো আমরা এইচ নিউ বাই কেটি অংশকে কি ধরে নিয়েছি? জাস্ট এক্স ধরে নিয়েছি। তাহলে এটা ই রেস টু এক্স এর সূত্রই পড়ে 1 প্লাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো এক্স স্কোয়ার, এখানে যদিও তোমাদের একটা 2 সাথে রাখলে ভালো হতো, 2 ফ্যাক্টোরিয়াল যেহেতু ছিল, তো 2 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা আনিনি, এটাকে বিবেচনা করিনি এখানে। মানে সাধারণত আমরা কি করি জানো, আমরা এই হায়ার ঘাত মানে উচ্চ ঘনমাত্রার পদগুলোকে নেগলেক্টেড করি, মানে এগুলোকে আমরা বর্জন করি। এর বর্জন করার একটা কারণ আছে। এখন উচ্চ ঘনমাত্রার পদগুলোকে আমরা কেন বর্জন করি? দেখো আমি যদি বলি যে 1/10 হোল স্কয়ার, এটা একটা উচ্চ ঘনমাত্রার পদ আমরা দেখতে পাচ্ছি কারণ স্কয়ার রাশি আছে, তার মানে কি এটার মান 1/100। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? 0.01, যা অনেক নিম্ন মান। এই জন্য আমরা এই ধরনের হায়ার টার্ম উচ্চ ঘনমাত্রা পদগুলোকে সমীকরণ থেকে বাদ দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, কারণ ওরা অনেক ছোট, এই জন্য ওদের রাখার খুব একটা প্রয়োজন হয় না। তো সেই জন্য আমরা এখানে যেটা করব, এক্সপোনেনশিয়াল এক্স রাশিটার প্রথমে আমরা মান বের করে নিলাম। এবার আমরা এর সাথে যেহেতু একবার -1 ছিল, সেই -1টাকে অ্যাটাচ করলাম সেকেন্ড পার্টে গিয়ে। এখন দেখো এই +1 -1 কেটে যায়, থাকে এই দুইটা রাশি, বাট এই দুইটা রাশির ভিতরে এটা যেহেতু উচ্চ ঘনমাত্রার পদ, এই জন্য এটাকে আমরা বর্জন করে দিব, কারণ এর মান 1 থেকে অনেক ছোট হয়, ফলে এটাকে রাখার আর দরকার নাই। তাই এখানে অবশিষ্ট থাকে অনলি এইচ নিউ বাই কেটি। আর এখানে কি অবশিষ্ট থাকে দেখো, এইখানে এই রাশি সব নেগলেক্টেড হয়ে যাবে। কেন? কারণ দেখো এইচ নিউ বাই কেটি 1 থেকে অনেক ছোট, শুরুতে আমরা লিখে নিয়েছি। এই যে যখন কেটি এইচ নিউ থেকে বড় হয় তখন এইচ নিউ বাই কেটি 1 থেকে অনেক ছোট হয়, ফলে ছোট রাশি 1 থেকে যারা ছোট তাদের আর সমীকরণে লেখাই লাগে না। এই জন্য এগুলোকে বাদ দিয়ে শুধু 1কেই আমরা রেখে দিয়েছি। ঠিক আছে, যদিও এখানে 2 দিলে ভালো হতো, 2টা দেয়নি, দরকারও নাই। এক্স এর সূত্রটা আমরা
2 ফ্যাক্টোরিয়াল সাথে ছিল, বাট ওটা এখানে 2 দিলেও সেই ওটাকে নেগলেক্টেড করতে হবে, মানে বর্জনই করতে হবে, ঠিক আছে? সেজন্য ওটার এখানে দেওয়া হচ্ছে, না দেওয়া তাই দরকার নাই দেওয়ার আর। ওকে, তাহলে আমরা EX এর EH নিউ বাই কেটি এর E রেস টু H নিউ বাই কেটি এর মান পেয়েছি 1 এবং E রেস টু H নিউ বাই কেটি -1 এর মান পেয়েছি H নিউ বাই কেটি। এই দুইটা মানকে আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। এক্সপোনেনশিয়াল H নিউ বাই কেটি এর কত মান পেয়েছি 1, তাহলে এই জায়গায় 1 বসাবো। আর এক্সপোনেনশিয়াল H নিউ বাই কেটি -1 এর মান পেয়েছি H নিউ বাই কেটি, তাহলে এইখানে বসাবো H নিউ বাই কেটি হোল স্কয়ার, ঠিক আছে? এই যে দেখো 3r H নিউ বাই কেটি হোল স্কয়ার, ঠিক সেইভাবে আমরা 2 নম্বর সমীকরণটা লিখলাম। তারপর এক্সপোনেনশিয়াল H নিউ বাই কেটি এর জায়গায় কি লিখবো 1 লিখলাম, এই যে। তারপর এক্সপোনেনশিয়াল H নিউ বাই কেটি -1 এর জায়গায় কি লিখবো H নিউ বাই কেটি লিখবো, এই যে লিখলাম। তারপর এখানে স্কয়ার ছিল বলে এখানে একটা স্কয়ার দিলাম। এখন দেখো এটা কেটে যায়, অবশিষ্ট থাকে অনলি 3r, তার মানে CV ইকুয়াল টু 3r। এই যে CV ইকুয়াল টু 3r কখন পেয়েছি? যখন আমরা আইনস্টাইন থিওরিকে উচ্চ তাপমাত্রায় এক্সপ্লেন করেছি, যখন আমরা এটাকে উচ্চ তাপমাত্রায় মডিফাই করেছি, তখন আমরা পেয়েছি CV ইকুয়াল টু 3r। বলো তো এই CV ইকুয়াল টু 3r কার সমীকরণ? একটু আগেই পড়েছো, এটা একটা ডুলাং-প্যাটিট সূত্র, একটু আগে পড়েছো ডুলাং-প্যাটিটের সূত্র CV ইকুয়াল টু 3r। তার মানে আমরা বলতে পারি উচ্চ তাপমাত্রায় আইনস্টাইন তত্ত্ব ডুলাং-প্যাটিট সূত্রকে সমর্থন করে, প্রমাণিত, ঠিক আছে? ওকে, এইবার আমরা নিম্ন তাপমাত্রায় একটু দেখি কি ফলাফল দেয়। আচ্ছা, নিম্ন তাপমাত্রার কথা যখন বলছে টেম্পারেচার অবশ্যই সর্বনিম্ন হবে কার থেকে? H নিউ থেকে, কারণ আমরা তো কম্পেয়ার করছি H নিউ বাই কেটি এই দুইটার ভিতরে, তাই না? তাহলে নিম্ন তাপমাত্রায় কেটি H নিউ থেকে অনেক কম হবে। যদি এরকম হয় তাহলে H নিউ বাই কেটি এবার 1 থেকে অনেক বড় হবে। আগে দেখেছিলাম ছোট হয়েছিল, কিন্তু এবার বড় হবে। কেন বলো তো? কারণ ওই যে হর, আমি শুরুতেই বলেছি হর যত ছোট হবে তার মান তত বেশি হবে। তাহলে হর এখানে ছোট, মাস লেস দ্যান, তার মানে এটা 1 থেকে অবশ্যই বড় হবে। এবার 2 নম্বর সমীকরণটা আমরা একটু লিখি। এই যে 2 নম্বর সমীকরণটা আমাদের এইরকম ছিল। এখানে আমরা যেটা করছি দেখো, খেয়াল করো, জাস্ট এই এক্সপোনেনশিয়াল H নিউ বাই কেটি এর জায়গায় আমরা কি করব বলো তো? দেখো এক্সপোনেনশিয়াল H নিউ বাই কেটি, এই যে এই আমরা দেখতে পাচ্ছি H নিউ বাই কেটি 1 থেকে অনেক বড়, 1 থেকে অনেক বড়। তো আমরা এই জায়গাটাতে মানে এই 2 নম্বর সমীকরণের এই অংশটাকে আমরা চেঞ্জ করছি না, কারণ আমাদের টার্গেট এখানে না, আমরা ওইটাকে সেম ওইভাবে রেখে দিচ্ছি। আমরা চেঞ্জ করছি শুধু এই খানটাতে। আমরা দেখতে পেয়েছি যে H নিউ বাই কেটি 1 থেকে অনেক বড়, মানে 1 এবার অনেক ছোট হয়ে যাচ্ছে। ফলে আমরা এই ইকুয়েশন থেকে 1কে এবার আমরা বাদ দিয়ে দিব, কারণ 1 অনেকটা ছোট কার থেকে? এর থেকে। ফলে আমরা এই 1কে এখন বর্জন করতে পারি, শুধু এই অংশটাই আমরা রাখবো, ঠিক আছে? এই জন্য দেখো ওই অংশটাই আমরা রাখলাম, ক্লিয়ার? এবার আমরা একটু ভাগ করব। দেখো উপরেও যা নিচেও তাই আছে, শুধু এর নিচের পাওয়ার 2 আছে, ঠিক আছে? মানে এইটা দিয়ে এটা কাটাকাটি করলে নিচে আমরা যদি মনে করো এর পাওয়ার কি আছে? 1 আছে, এর পাওয়ার 2 আছে, এটাকে ব্র্যাকেটে রাখলে এর পাওয়ার 1 আর এর পাওয়ার 2, তাহলে এইটা আর এইটা পাওয়ার কি হয়ে যাবে? এইটা যখন উপরে যাবে পাওয়ারে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে এরকম একটা থাকবে না? বা আমরা পাওয়ারের কথা বলছি না, এই অংশটাকে যদি এই অংশ দিয়ে কাটাকাটি করো, এখানে একটা আছে এখানে 2টা আছে, তাহলে কি হবে? নিচে আর একটা থেকে যাবে আর উপরেরটা ভ্যানিশ হয়ে 1 থাকবে। এরকমই তো নাকি? দেখো তো কাটাকাটি সিস্টেম তো তোমরা বোঝো, যে উপরে 5 আছে নিচে 5 স্কয়ার আছে, কাটাকাটি করলে কি হয়? 1/5 হয়, তাই তো? এই যে 5 স্কয়ার মানে কি 5 গুণ 5, কাটাকাটি করলে 1/5। তাহলে এটাও ঠিক সেম ওই রকম, এটাকে যদি ব্র্যাকেটে রাখো, এটা উপরে একটা আছে এটা 2টা আছে, কাটাকাটি করলে 1 এটা একটা থাকবে, ক্লিয়ার? এবার দেখো আমরা এই রাশিটাকে এবার কি করব? এটাকে উপরে নেওয়ার চেষ্টা করব। তাহলে এর যে ঘাত আছে না, পাওয়ার আছে না, এই পাওয়ার প্লাস চিহ্নটা হয়ে যাবে জাস্ট মাইনাস চিহ্ন, এবং এইভাবে আমরা 4 নম্বর সমীকরণ পেলাম। এইটা হচ্ছে লোয়ার টেম্পারেচারে আইনস্টাইন থিওরি। তাহলে আমরা বলতে পারি এখানে একটা বিষয় খেয়াল করো, এইখানে এই টেম্পারেচার টিকে তুমি যত কমাবা, টেম্পারেচার টি যত কমাবা, এই সিভি এর মান সূচকীয়ভাবে তত কমবে, কারণ এখানে একটা মাইনাস চিহ্ন আছে কিন্তু। ফলে এই টেম্পারেচারটিকে যত কমাবা মোলার তাপ ধারণ ক্ষমতা সূচকীয়ভাবে ততই কমবে। তাই আমরা বলতে পারি নিম্ন তাপমাত্রায় মোলার তাপ ধারণ ক্ষমতা তাপমাত্রা হ্রাসের সাথে সাথে সূচকীয়ভাবে হ্রাস পায়। আবার আমরা এটাকে অন্যভাবে এক্সপ্লেন করতে পারি। আমরা তো হায়ার টেম্পারেচারে দেখলাম, আমরা লোয়ার টেম্পারেচারে দেখলাম, এইবার আমরা এটাকে একটু 0 কেলভিন টেম্পারেচারে দেখব। যখন আমরা এটাকে 0 কেলভিনে দেখার ট্রাই করব, তখন কি হয়ে যাবে? জাস্ট টি এর মানগুলো 0 হয়ে যাবে। আচ্ছা, টি এর মান যখনই 0 হবে তখনই এটা কি হয়ে যাবে? টি এর মান এখানে 0, মানে হরে যখন কোনো 0 থাকে তখন তার মান হয় ইনফিনিটিভ। ফলে এই মানও ইনফিনিটিভ, এই মানও ইনফিনিটিভ, ওভারঅল সিভি এর মান আসবে 0।
ঠিক আছে, ইনফিনিটি হলে কোনো মান আসে না, তাই ওভারঅল সিভি এর মান পাবো আমরা 0, অর্থাৎ তাপমাত্রা 0 কেলভিন হলে আমরা আইনস্টাইন সমীকরণের মান পাবো সিভি এর মান 0। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বিষয় কি, সেটা বলতো যে 0 কেলভিন থেকে শুরু করে 0 কেলভিনের শূন্য মান থেকে শুরু করে উচ্চ তাপমাত্রা 3R মান পর্যন্ত যে মোলার তাপ ধারণ ক্ষমতার মানের পরিবর্তন, এটা আইনস্টাইন তত্ত্ব দ্বারা ক্লিয়ারভাবে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ ডুলাং-প্যাটিটের বিচ্যুতিকে অবশেষে আইনস্টাইন কিছুটা হলেও ব্যাখ্যা করতে পেরেছে। এইভাবে আইনস্টাইন ডুলাং-প্যাটিটের সীমাবদ্ধতা দূর করেছে। ঠিক আছে, আচ্ছা আইনস্টাইনের ব্যর্থতাটা কী ছিল? আইনস্টাইনের ব্যর্থতা ছিল অতি নিম্ন তাপমাত্রার অঞ্চলে সিভিএর সমীকরণ থেকে প্রাপ্ত মানের সাথে পরীক্ষালব্ধ মানের খুব একটা মিল পাওয়া যায় না। মানে এই যে নিম্ন টেম্পারেচারে আমরা আইনস্টাইনের যে মানটা পেয়েছি না সিভিএর, এর সাথে আসলে পরীক্ষালব্ধ মানের খুব একটা মিল পাওয়া যায় না। এটা আইনস্টাইন থিওরির একটা ব্যর্থতা। এছাড়াও সিভিএর মান যে দ্রুত হ্রাস কেন পাচ্ছে, এটা আইনস্টাইন তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। এই দুইটা ব্যর্থতা আইনস্টাইনের ছিল। আচ্ছা, আমরা তো আইনস্টাইন থিওরি নিয়ে মোটামুটি প্রতিপাদন করলাম, কথা বললাম। এখন আমরা একটু এই আইনস্টাইন থিওরির কার্ভ দেখার চেষ্টা করব। কার্ভটা কিভাবে আমরা অঙ্কন করতে পারি। দেখো, আমরা এক্স অক্ষ বরাবর কি করেছি, তাপমাত্রাকে নিয়েছি কেলভিন স্কেলে, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা সিভি এর মানটাকে নিয়েছি। ওই যে সিভিটা আমরা বারবার পাচ্ছি, মোলার তাপ ধারণ ক্ষমতার সিভি, ঠিক আছে, ওইটাকে নিয়েছি। ওকে, এখন এই পয়েন্টে 0 রেখেছি এবং এইখানে 3R রেখেছি। এই 3Rটা কি বলতো? 3R এর যে কার্ভ, এটা হচ্ছে আমরা ডুলাং-প্যাটিট রেখা থেকে পেয়েছি। আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে পরীক্ষালব্ধ রেখা এক ধরনের হচ্ছে, আইনস্টাইন রেখা আর এক ধরনের হচ্ছে। ঠিক আছে, এটা পরীক্ষালব্ধ রেখা, এটা হচ্ছে আইনস্টাইন রেখা। আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়ালে উচ্চতর তাপমাত্রায় আইনস্টাইন থিওরি আর ডুলাং-প্যাটিট থিওরি সেম হয়। উচ্চ তাপমাত্রায় ডুলাং-প্যাটিটের সিভি এর মানও 3R, আবার আইনস্টাইনের সিভি এর মানও 3R, কিন্তু নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফলাফল তারা দিচ্ছে। উচ্চ তাপমাত্রায় তারা দুইজনই সেম থাকছে, একই পয়েন্টে থাকছে, 3R পয়েন্টে থাকছে, কিন্তু নিম্ন তাপমাত্রায় আইনস্টাইন রেখা কি হচ্ছে, অত্যাধিক হারে কমে যাচ্ছে। দেখো, নিম্ন তাপমাত্রায় ডুলাং-প্যাটিট এক ধরনের ছিল, কিন্তু আইনস্টাইন হঠাৎ করে অনেকটাই কমে যাচ্ছে। তো এইভাবে আমরা ডুলাং-প্যাটিট আইনস্টাইনের যে রেখা, সেগুলো এক্সপ্লেন করতে পারি। তো এই হচ্ছে আমাদের কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সম্পর্কিত আইনস্টাইন সমীকরণ, আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্ব, যাই বলো না কেন। তো আইনস্টাইন থিওরি আমরা মোটামুটি শেখার চেষ্টা করলাম। এখন আমরা চলে যাব এই কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সম্পর্কিত আইনস্টাইন যে ব্যর্থতাগুলো দিয়েছে, তার যে ত্রুটিগুলো আছে। এই যে নিম্ন তাপমাত্রাতে সিভি এর মান প্রাপ্ত মানের সাথে মিলছে না, দ্রুত হ্রাসের কারণ, এটা ব্যাখ্যা আইনস্টাইন থিওরি ব্যাখ্যা করতে পারছে না সিভি এর মান কেন দ্রুত হ্রাস পাচ্ছে। এই সমস্ত ব্যর্থতাগুলো দূর করে বিজ্ঞানী ডিবাই আসলেন তার নতুন মডেল নিয়ে। চলো আমরা সেই ডিবাই মডেলটা দেখি।